হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরুজ অনলাইন প্ল্যাটফর্ম। তো তোমরা আমাদের চ্যানেল যারা ফলো করো তারা সবাই জানো যে আমরা এবিটিএ যে টেস্ট পেপার ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার সেটা আমরা স্টার্ট করেছি ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এবং লাইফ সায়েন্সের ওপরে। তো একটা একটা করে আমরা কিন্তু সেট দিয়ে দিয়েছি। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সেটটা স্টার্ট করব। তো চলো আমরা শুরু করি ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড যে সেট সেটা এবিটিএর। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা এবিটির এখানে কিন্তু এমসিকিউ আর এসিকিউ যেগুলো রয়েছে সেগুলোই মেনলি করি, ঠিক আছে? তো প্রথমত এমসিকিউ যেটা আছে, দেখো ফার্স্ট কোশ্চেন, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সূর্যের আলোর কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? আমরা যদি সূর্যরশ্মির কথা বলি, মূলত দুই ধরনের রশ্মি কিন্তু আমরা পেয়ে থাকি পৃথিবীতে। একটা হচ্ছে ইউভি রশ্মি, যেটাকে আমরা অতিবেগুনি রশ্মিও বলি। আর একটা রয়েছে আইআর রশ্মি বা ইনফ্রারেড রশ্মি, যেটাকে আমরা অবলোহিত রশ্মিও বলি। তো মূলত পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য এই অবলোহিত রশ্মি কিন্তু দায়ী, ঠিক আছে? তো এক কথায় অবলোহিত রশ্মি উষ্ণতা বাড়তে সাহায্য করে। তাহলে এখানে বলেছে যে সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। সোলার কুকারের কাজ কি? ওর ভেতরে কোনো বস্তু থাকলে, কোনো খাদ্যদ্রব্য থাকলে সেই খাদ্যদ্রব্যটাকে গরম করা। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আইআর, ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে? 2 নাম্বারটা দেখো, পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন, এরপরে রয়েছে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা এক্স যদি হয়, বলে দিয়েছে পি চাপ এবং টি উষ্ণতায় ভি আয়তন গ্যাসের যদি এক্স অণুর সংখ্যা হয়, তাহলে সেই একই পি এবং একই টিতে একই প্রেশার এবং একই টেম্পারেচারে 3V আয়তন CH4 গ্যাসের অণুর সংখ্যা কত হবে, এটা আমাকে বলেছে। আমরা অ্যাভোগাড্রো, এর আগের দিন আমরা এটা করেছিলাম, অ্যাভোগাড্রো সূত্র থেকে জানি যে সমচাপ এবং উষ্ণতায় সমসংখ্যক সকল গ্যাসে, মানে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। একই চাপ এবং একই উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তাহলে একই চাপ এবং উষ্ণতা যদি হয়, তাহলে ভি আয়তন যে কোনো একটা গ্যাসে যদি এক্স থাকে, অপর যে কোনো একটা গ্যাসেও কিন্তু সেই এক্স পরিমাণেই থাকবে যদি ভি আয়তন হয় তো, ঠিক আছে? তাহলে এখানে বলেছে 3V আয়তন কত, তো সেইখান থেকে একটা ফর্মুলা আমরা এখান থেকে জানতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে V1/V2 সমান সমান হচ্ছে N1/N2। তাহলে এখানে দেখো V1 যেটা, V1 এক্ষেত্রে ভিটা কি, প্রথমের ক্ষেত্রে নর্মাল ভি, আর তখন ছিল এক্স, তাহলে আমি এখানে লিখব এক্স। আর এখানে V2 পরে কি হয়েছে, 3V হয়েছে। আর এই ক্ষেত্রে আমাকে এটা বের করতে হবে, এইটা আমাকে বের করতে হবে অণুর সংখ্যা কত, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি যদি দেখি কি হচ্ছে, তাহলে দেখো এখানে ভি আর ভি কিন্তু কেটে যায়, তাহলে এদিকে N2 সমান সমান পড়ে থাকছে কিন্তু 3x। তাহলে এখানে অপশান বি 3x হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যখন জলের বাষ্প ঘনত্ব 9, তখন এটি যে অবস্থায় থাকে। একটা জিনিস আমরা মনে রাখবো, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই কিন্তু তার বাষ্প ঘনত্ব দেখতে পাওয়া যায়। এবার যেহেতু এখানে বলেই দিয়েছে যে জলের বাষ্প ঘনত্ব, কোনো কিছুর বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, এই কথার অর্থ হচ্ছে ওই বস্তুটা গ্যাসীয় অবস্থাতেই কিন্তু রয়েছে। তাহলে এক্ষেত্রে যেহেতু জলের বাষ্প ঘনত্ব 9 বলেই দিয়েছে, তার মানে আমি বুঝতেই পারছি ওটার বাষ্প ঘনত্ব যেহেতু আছে, তাই অবশ্যই সেটা কিন্তু গ্যাসই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নাম্বার, তাপীয় রোধের একক। তাপীয় রোধের একক হচ্ছে এইটা K/W। তাহলে এখানে K/W এরকমভাবে দেওয়া নেই, এক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা এরকমভাবে আমি লিখতে পারি K/W ইনভার্স,
বা এটাকে উল্টোভাবে লেখা আছে এখানে ডাব্লিউ ইনভার্স বাই টু দি পাওয়ার কে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে তাপীয় রোধের একক অপশন সি ডাব্লিউ ইনভার্স টু দি পাওয়ার কে হবে। হলো। আচ্ছা 1.5 এটা দেখো, কোনো উত্তল লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে যদি আমি একটা বস্তু রাখি, কোনো একটা উত্তল লেন্স ধরো এখানে একটা উত্তল লেন্স রয়েছে, এখান থেকে 60 সেন্টিমিটার দূরে আমি একটা বস্তুকে রেখেছি। কি বলছে, লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে তার সদ্বিম্ব গঠিত হয়েছে, তাহলে এই দিকে তার যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে এটাও কত 60 সেমি দূরে। আমি এর আগের দিন এই অঙ্কটাও ছিল, আমি বলেছিলাম যে কোনো একটা উত্তল লেন্স থেকে যদি বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হয়, তাহলে বুঝতে হবে যে সেটা অ্যাকচুয়ালি কত আছে 2f দূরত্বে রয়েছে, অর্থাৎ তার যে ফোকাস দৈর্ঘ্যটা রয়েছে তার থেকে সে ডবল দূরত্বে রয়েছে। তাহলে এটা যদি 2f দূরত্ব হয়, তার এই জায়গাটা হচ্ছে তার কি f, তাহলে তার ফোকাস এখন কোথায়, এখানে। তাহলে এটা যদি 2f হয়, তাহলে ফোকাস যদি আমাকে বলে তাহলে ফোকাসটা হবে এখানে। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এর ফোকাস সেটা কোথায় হবে 30 সেন্টিমিটারে হবে। এখানে কি বলেছে যে সদ্বিম্ব গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কোথায় হবে, আমরা দেখতেই পাচ্ছি ফোকাস দৈর্ঘ্য কোথায় হবে। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য এই মিডিল বরাবর যেটা রয়েছে, এদিক থেকে বস্তুটা গেল, তাহলে তার যে প্রতিবিম্ব মানে যে এখানে বলেছে যে সদ্বিম্ব যেটা গঠিত হয় লেন্সটার কোথায় গঠিত হবে, লেন্সটার অবশ্যই এই যে 2f যেটা রয়েছে তার অর্ধেক ফোকাস দৈর্ঘ্যে গঠিত হবে। তাহলে এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য যদি গঠিত হয় তাহলে 60 সেমি এর হাফ নিশ্চয়ই, 2f এর হাফ কত f, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কত 30 সেমি। এরপরে কোনো মাধ্যমে আলোর বেগ বলেছে 2.5, কোন একটা মাধ্যম ধরো বলে দিয়েছে আলোর বেগ বলেছে 2.5 আর 2.5, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। এখানে শুধুমাত্র একটা মাধ্যম বলে দিয়েছে, সে যে কোনো একটা মাধ্যম হতে পারে, কোন একটা মাধ্যমের নাম এখানে বলেনি, মাধ্যমটার বলেছে আলোর বেগ হচ্ছে 2.5, আর একটা মাধ্যম বলেনি, তার মানে কি, তার মানে তার পরম প্রতিসরাঙ্ক আমরা বের করব। যখন একটা মাধ্যম বলে দেয় আর একটা মাধ্যম বলে দেয় না, তখন কিন্তু তার কি বের করি আমরা, পরম প্রতিসরাঙ্কটাই বের করি শূন্য মাধ্যম ধরে। ঠিক আছে, তাহলে পরম প্রতিসরাঙ্কের ফর্মুলা কি, পরম প্রতিসরাঙ্ক যেটাকে আমরা মিউ দ্বারা ডিনোট করি, সেটা হচ্ছে c/v। সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে হচ্ছে প্রদত্ত মাধ্যম, যে মাধ্যমটা আমাকে বলে দেবে সেই মাধ্যমের আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এইটা বলেই দিয়েছে কত 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে, এই দুটো তো কেটেই গেল, এখানে কি পড়ে থাকলো 3 × 2.5, যেহেতু 2.5 রয়েছে, তাহলে এখান থেকে আমি দশমিকটা তুললে এখানে উপরে 10 পাবো, আর এখানে 25 হয়ে যাবে, তাই তো। 25 হয়ে গেলে কত হচ্ছে, এখানে 5 দিয়ে যদি যাই 5 দুগুণে 10 আর 5 5 এ 25, মানে হচ্ছে 6, 3 দুগুণে 6, 6/5। তাহলে এই ক্ষেত্রে প্রতিসরাঙ্ক যেটা হবে অপশন ডি 6/5 হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে, কোনো একটা আহিত বস্তু, আমাদের এই পৃথিবীতে আমাদের জানা সর্বনিম্ন আধান রয়েছে কার, সর্বনিম্ন আধান বা সব থেকে ছোট আধানগ্রস্ত যে কণাটা রয়েছে তার নাম হচ্ছে কি ইলেকট্রন, তার নাম কি ইলেকট্রন। তাহলে সেই ইলেকট্রনের যে আধান সেটাই কিন্তু এই সমগ্র পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম আধান। সেই ইলেকট্রনের আধানটা কত আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবার আমি দেখব এই অপশানটা কোথাও আছে কিনা। 1.6 এক্ষেত্রে 1 কুলম্ব, এটা তো হবে না, এটা হবে না প্রথমত। 1.6 10⁻29 হবে না। 1 এটা ডিএডটা দেখো 10⁻⁻ শুধুমাত্র 9 আছে, এটাও হবে না, এখানে এইটা হবে দেখো 1.6 × 10⁻⁻19 কুলম্ব।
আশা করছি বোঝা গেল। এরপরে দেখো, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয়, রোধের সমান্তরাল সমবায়, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, এই দুটো সমবায়ে দুটো জিনিস কিন্তু অপরিবর্তিত থাকে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা বা আয়ের মানটা অপরিবর্তিত থাকে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্যের মানটা কিন্তু অপরিবর্তিত থাকে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি শ্রেণী সমবায়ের মধ্যে অপরিবর্তিত থাকে কে? প্রবাহ মাত্রা, যেটা হচ্ছে আই। আর সমান্তরাল সমবায়ে যেটা অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে বিভব প্রভেদ। এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অপরিবর্তিত থাকা মানে এক্ষেত্রে ধ্রুবকের কথা বলা হয়েছে। তাহলে এখানে বলছে রোধের সমান্তরাল সমবায়ে, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে বা যে রাশিটি অপরিবর্তিত থাকে, যে রাশিটির কোনো রকম পরিবর্তন ঘটে না, সেই রাশিটি কোনটা? তাহলে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা হবে না, যেটা যেটা কোথায় হতো? শ্রেণী সমবায়ে হতো। বিভব, বিভব তো হবে না, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, যেটা ভোল্টেজ। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এক্ষেত্রে হবে। আচ্ছা, এরপরে তাহলে আর একটা জিনিস যেটা রয়েছে, এরপরে দেখো, এরপরে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? এখানে অপশন যেগুলো দিয়েছি, একটা হচ্ছে CO60 মানে কোবাল্ট 60। এরপরে এই যে এই প্রশ্নটা দেখো, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? একটা দিয়েছে কোবাল্ট 60, I131, P32 আর C40। C40 তো প্রথমত হবে না, কারণ এটা জীবাশ্মের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। I31 যেটা রয়েছে, এই I31টা থাইরয়েড ক্যান্সার বা হাইপার থাইরয়েডিজম এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে বা এই ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর চিকিৎসায়। আর পড়ে থাকলো এই দুটো। নর্মালি কোবাল্ট 16 ক্যান্সারে ব্যবহার করা হয়, এটা আমরা জানি অলরেডি, কিন্তু এখানে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় বলেছে। যেহেতু শুধুমাত্র ক্যান্সার কথা বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এটাই হবে, C60 হলো। এরপরে P30 অনেক ক্ষেত্রে লিউকিমিয়া বা ওই ধরনের রক্ত ক্যান্সার বা ব্লাড ক্যান্সার জাতীয় জিনিসের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এরপরে কোন যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজী দুই ধরনের বন্ধন দেখা যায়? HCl এর মধ্যে হবে না, ঠিক আছে, H2O হবে না, CaCl2 এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে NH4Cl হবে। তার কারণ NH4Cl এর কথা আমি যদি বলি, এই যে NH4Cl, এই NH4Cl কিন্তু প্রথমত NH4 প্লাস Cl মাইনাস এ ভাঙে। তো যেটা আমি দেখতে পাচ্ছি দুটো আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, মানে এটা হচ্ছে একটা আয়নীয় বন্ধন। এবার এই NH4টা NH4 প্লাস হয়ে গেছে, মানে কিন্তু অ্যাকচুয়ালি NH3 হিসেবে আছে। এবার এটা কিন্তু সমযোজী বন্ধনে ভাঙে, এটা সমযোজী বা কোভ্যালেন্ট যেটাকে বলি, আর এটা হচ্ছে আয়নীয় বা তড়িৎযোজী। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? NH4Cl, তাহলে এখানে অ্যান্সার হবে। এরপরে 1.12 তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে, এবার কোথায় বলেছে যে মানে এর ভেতরে তড়িৎ বিশ্লেষণের সময় এই ক্ষেত্রে কোনটা সঠিক? ক্যাথোডে জারণ এবং অ্যানোডে বিজারণ ঘটে না? ঘটে না। তারপরে উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে না। তারপরে বলেছে সি উভয় তড়িৎদ্বারে বিজারণ, না, এটাও ঘটে না। তাহলে পড়ে থাকলো আর একটাই অপশন, সেটা কি? অপশন ডি, ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। অ্যাকচুয়ালি বিজারণ কথার অর্থ কি? বিজারণ কথার অর্থ কিন্তু ইলেকট্রন গ্রহণ, আর জারণ, ক্যাথোডের জারণ কথার অর্থ হচ্ছে ইলেকট্রন বর্জন। তো এটা যদি একটু মাথায় রাখতে পারো তাহলে জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়? ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হয়
আর অ্যানোডে ইলেকট্রন বর্জিত হয়। হলো। আচ্ছা, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়? কমলা হয়, না গাঢ় নীল হয়, বেগুনি, না কালো? অপশন ডি কালো হবে। এটা ডাইরেক্ট তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, মানে তোমাদের বইয়ের প্রশ্ন। তোমাদের টেক্সট বই, যারা যে কোনো টেক্সট বই যদি তোমরা দেখো, সেই টেক্সট বইয়ে কিন্তু তোমরা দেখতে পাবে, টেক্সট বইয়ের যে অজৈব রসায়ন রয়েছে সেই চ্যাপ্টারের প্রশ্ন এটা। অজৈব রসায়নে যে হাইড্রোজেন সালফাইড রয়েছে, তার যে ধাতব লবণের সাথে বিক্রিয়া আছে, সেই ধাতব লবণের বিক্রিয়ার মধ্যে কিন্তু এটা আছে। আমি যদি তোমার একটা বইয়ের ছবি দেখাই, তাহলে বুঝতে তোমাদের হয়তো আরো সুবিধা হবে। এইটা দেখো, ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া। এইখানে দেখো, কপার সালফেটের নীল বর্ণের জলীয় দ্রবণ। ঠিক আছে, কি বলেছে? কপার সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে, এখানে প্রশ্নটা আমাদের কি বলেছে? এখানে প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? প্রশ্নটা আমাকে বলেছে যে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হবে? তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণে আমি যদি H2S গ্যাস চালনা করি, এই যে H2S গ্যাস যদি চালনা করা হয়, তাহলে কি কালো বর্ণের কপার সালফাইড উৎপন্ন হবে। এই হচ্ছে তার বিক্রিয়া। এই জিনিসটা তাহলে মনে রাখতে হবে। এবং এর সাথে সাথে এটাই যে আসতে পারে পরীক্ষায় তা না, এগুলোও কিন্তু আসতে পারে। তোমাকে বলতে পারে কপার সালফেট না বলে তোমাকে বলতে পারে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়। তবে এখানে একটা সুবিধা কি, তিনটেই কিন্তু কালো বর্ণেরই উৎপন্ন হয়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। হলো। নেক্সট, এবার আমরা আমাদের যে প্রশ্নে আমরা ছিলাম সেখানে আমরা আসছি। বলেছে থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত হয় কোন ধাতু? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, না সোডিয়াম? যদি ভালোভাবে দেখো থার্মিট পদ্ধতির যে প্রক্রিয়াটা, সেখানে তুমি দেখতে পাবে যে ম্যাগনেসিয়ামটা ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে যে 2 কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এটা খুব ভালো একটা প্রশ্ন, একটা ইন্টারেস্টিং প্রশ্ন। একটা জিনিস আমাকে এখানে মনে রাখতে হবে, এখানে বলেছে কিন্তু অ্যালকেন। আমরা হাইড্রোকার্বন যেটা ছিল, সেই হাইড্রোকার্বনকে মনে করো মূলত কিন্তু তিনটে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। এদের কিন্তু প্রত্যেকের সাধারণ সংকেত ছিল। অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, এর ছিল CnH2n, কোনো কিছুই ছিল না CnH2n এর সঙ্গে, নর্মাল CnH2n, CnH2n। আর এর ক্ষেত্রে ছিল CnH2n-2। ঠিক আছে, তাহলে অ্যালকেন বলেছে। এবং প্রশ্নটা কি বলেছে যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 2 কার্বন যুক্ত পরমাণু। কত কার্বন যুক্ত পরমাণু? 2 কার্বন। তাহলে সি এর জায়গায় কার্বন, তো সি মানে কার্বন, সি এর জায়গায় আমি কত লিখবো? 2 লিখবো। বাকি তো সেমই থাকছে, H2+2 মানে H4 অ্যাকচুয়ালি, তাই না? এক মিনিট, H2n, এটা ভুল লেখা হয়ে গেছে, CnH2n+2। তাহলে আমি যদি সি এর মান, যেটা এখানে যদি 2 কার্বন পরমাণু বলেছে, তার মানে সি এর এখানে 2 লিখবো। মানে এন এর জায়গায় আমাকে কি লিখতে বলেছে? 2 লিখতে বলেছে। তাহলে H2 × 2 + 2, তার মানে C2 আর H কত হবে? 2 × 2 = 4, আর 6, 2 × 6। তার মানে হাইড্রোজেন হবে কটা? 6টা। তাহলে এখানে অপশান বি উত্তর হবে। আমাকে যদি এরকম অন্য কিছুর ক্ষেত্রে বলতো অ্যালকিনে 4 কার্বনযুক্ত পরমাণুর সংখ্যা কত, বা আমাকে যদি বলতো 6 কার্বন পরমাণুর সংখ্যা কত, আমরা কিন্তু সব ক্ষেত্রে এগুলো বের করতে পারবো। ঠিক আছে। নেক্সট, বিভাগ খ অর্থাৎ SAQ যেটা, সেটা নিম্নলিখিত প্রশ্নগুলির আমাদেরকে উত্তর দিতে বলেছে। প্রথমত, বিদ্যুৎ ক্ষরণের সময় ওজোন স্তরে O3 বা ওজোন অণুকে বিশ্লিষ্ট করে কে? এটা মনে রাখবে, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড বিশ্লিষ্ট করে। ঠিক আছে। এরপরে কি বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? এটা আমরা আগের দিনে পড়েছিলাম, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়োনোস্ফিয়ার। আচ্ছা, এরপরে বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম
বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি? মিথানোজেনিক, এটাও আগের দিন ছিল, আগের সেটে, ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া হলো। আচ্ছা, নিচের কোন বিবৃতি যেটা দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা সেটা আমাকে দেখতে বলেছে। যে বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাসের বিচ্যুতির একটা কারণ। আমরা জানি যে আদর্শ গ্যাসে যে পাত্রের আয়তন, সে পাত্রের আয়তনটাকে পুরোপুরি ধরা হয়, এর ভেতরে যে অণুগুলো থাকে, গ্যাসের যে অণুগুলো থাকে সেই আয়তনগুলোকে নগণ্য ধরা হয়। আর যেহেতু নগণ্য ধরা হয় তাই তার আয়তনটা নেই হিসেবে ধরা হয়, হলো। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাস না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এদের আয়তনটা কিন্তু নগণ্য না, মানে এই আয়তনটা আছে, এইটাই ধরা হয়। তাহলে যেহেতু তার আয়তন আছে বলেছে, আর এখানেও কি বলেছে, বাস্তব গ্যাসের অণুগুলির সসীম বা একটা নির্দিষ্ট আয়তন আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, সত্য হবে। ঠিক আছে। 2.4 দেখো, 11.2 লিটার কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান কত? আমরা নর্মালি জানি যে পিভি সমান এনআরটি, তো এখানে এন এর মানটা বলেছে। তবে এই অঙ্কটা ভালোভাবে যদি আমরা দেখি, 11.2 লিটার বলেছে, মানে অর্ধেক। আমরা জানি নর্মালি যে এক মোল কোনো গ্যাসে আয়তন বা কোনো বস্তু, যে কোনো জিনিসের আয়তন হচ্ছে কত, 22.4 লিটার। ঠিক আছে, তাহলে 11.4 লিটারে যদি আমি বলি, 11.4 লিটারে কত মোল থাকার কথা কোনো গ্যাস? 0.5 মোল। কিন্তু প্রশ্নটা কি বলেছে দেখো, যে কোনো 2 মোল আদর্শ গ্যাস, কত মোল? 2 মোল। এবার 2 মোল আদর্শ গ্যাসে এই কথাটা উল্লেখ করা আছে, প্লাস বলা আছে 11.2 লিটার। 1 মোলে কোনো সময় 11.2 লিটার বা 2 মোলে কোনো সময় 11.2 লিটার তো অ্যাকচুয়ালি থাকে না, তাই না? 2 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আমাকে আয়তনের কথা বলে থাকে, ঠিক আছে, তাহলে এসটিপিতে পিভি সমান, যেহেতু শূন্যস্থান পূরণ করতে বলেছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 11.2 লিটার, তাহলে এখানে এন সমান 0.1 হওয়ার কথা ছিল, মানে 0.5 মোল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 2 মোল কথাটা বলেছে। তার মানে 2 মোলের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি 1 মোলে 22.4 লিটার থাকলে 2 মোলে তার ডবল থাকার কথা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 2 মোল যদি বলে থাকে, তাহলে এখানেও কিন্তু 2 হওয়া উচিত এই প্রশ্ন অনুযায়ী, কারণ 11.2 লিটার এটা লিখেছে, ঠিক আছে, 11.2 লিটারে থাকার কথা 0.5, কিন্তু ও আবার এখানে বলেও দিয়েছে 2 মোল। তাহলে 2 মোল যখন বলেই দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তো আমি এখানে আর কিছু লিখতে পারি না। এখানে যদি হয়, এই প্রশ্নটা আমার জানা নেই, এই প্রশ্নটা হয়তো একটু ভুল টাইপের থাকলেও থাকতে পারে। আর যদি এটাই দিয়ে থাকে, 2 মোল যদি দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 2 হওয়ার কথা, কারণ মোলটাও আগে থেকে বলেই দিয়েছি। আমরা জানি যে এখানে পিভি সমান এনআরটি, যেখানে এন, সেখানে আমি মোল সংখ্যাটাই লিখবো যে কত মোল, সেখানেও 2 মোল আগে থেকে বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তো 2 হবে উত্তর। নেক্সট, তারপরটা দেখো, কখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান এটা সমান হবে? একটা পাত্র, সেই পাত্রের ভেতরে, ঠিক আছে, একটা পাত্রের যে প্রসারণ গুণাঙ্ক রয়েছে, একটা পাত্রের ভেতরে ধরো একটা তরল রয়েছে, একটা পাত্রের ভেতরে যদি একটা তরল থেকে থাকে, ঠিক আছে, সেই পাত্রের যে প্রসারণ গুণাঙ্ক সেটা যদি শূন্য হয়, মানে তার প্রসারণ গুণাঙ্কটা যদি না থাকে, তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক দুটোই কিন্তু সমান হবে। তাহলে এক্ষেত্রে উত্তর হিসেবে আমি বলতে পারি যে
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান কখন সমান হবে? যখন পাত্রের প্রসারণ গুণাঙ্কের মান 0 হবে তখন। ঠিক আছে। আচ্ছা, এরপরে অথবা স্থির চাপে, তাহলে এটা কি বললাম? পাত্রের প্রসারণ গুণাঙ্কের মান 0 হলে তখন এই জিনিসটা ঘটবে। হলো স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? এটা আমরা ডাইরেক্ট জানি, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, স্থির চাপে আয়তন গুণাঙ্কের মান কত? সেটা হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। হলো এরপরে একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য বলেছে কত? 10 সেমি। জলে নিমজ্জিত অবস্থায় ফোকাস দৈর্ঘ্য কত হবে? একটা জিনিস এখানে মনে রাখার, বা আমরা জানি বা আমরা পড়েছি এক্ষেত্রে, যে ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না। ফোকাস দৈর্ঘ্য যেটা নির্ভর করে সেটা কিন্তু কার উপর নির্ভর করে? বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে। তাহলে মাধ্যমের প্রকৃতির উপর যদি নির্ভর না করে, তাহলে সেটা বায়ুতে থাক বা জলে নিমজ্জিত অবস্থাতে থাক, তার ফোকাস দৈর্ঘ্য সবসময় সেমই থাকবে। তাহলে এই ক্ষেত্রে 10 সেমি অ্যান্সারটা হবে। হলো এরপরে বলেছে 2-7 দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আমরা জানি দৃশ্যমান আলোর ক্ষেত্রে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে, কারণ পৃথিবীর বিভব প্রভেদ কত? 0। আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ, এটা ভ হবে, লাইভ তারের বর্ণ বাদামি বা লাল দুটোই হলেও হতে পারে। ঠিক আছে, মানে হলেও হতে পারে মানে দুটোই হওয়ার কথা। সব জায়গায় বাদামি বা সব জায়গায় লাল না, কিছু কিছু জায়গায় বাদামিও ব্যবহার করা হয়, কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু দেশে কিছু কিছু জায়গায় কিন্তু লালও ব্যবহার করা হয়। তাহলে যখন আমাকে এরকম প্রশ্ন বলবে তখন আমরা এটাকে লিখবো বাদামি বা লাল, তাহলে অ্যান্সারটা ঠিক হবে। তারপরে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এই চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম যেটা এরকম ছিল, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসে। এটা আমরা আগের দিনও দেখেছিলাম, প্রশ্নটা ছিল। তাহলে প্রত্যেকেই যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এদের ভেতরে দুজনকে বলে দিয়েছে, সেটা হচ্ছে কে কে? ফ্লেমের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র। তাহলে এদের মধ্যেও অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রিই হবে নিশ্চয়ই। লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়? এক্ষেত্রে দুটো উত্তর হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেমন এর আগে বললাম যে ফসফরাস P32 এইটা একটা, আর একটা যেটা রয়েছে কোবাল্ট CO60। ক্যান্সার রোগের ক্ষেত্রে কোবাল্ট-60 ব্যবহৃত হয়। আর লিউকেমিয়া তো ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, ব্লাড ক্যান্সার, তাহলে সেক্ষেত্রেও কোবাল্ট-60 ব্যবহৃত হয়। এটাই বেশি জায়গায় কিন্তু বলা আছে। অ্যাকচুয়ালি P32টাও লিউকেমিয়াতে ব্যবহৃত হয় বলে কিছু কিছু জায়গায় দেওয়া আছে, তবে কিছু কিছু জায়গায় P32টাও আছে, আবার কোথাও কোথাও C60টাও আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই C60টাই কিন্তু ডিনোট করা আছে। তাই এই C60টা লেখাটাই বেটার, বা এই 660 অ্যান্সারটাই হওয়া উচিত, বা এটা লিখলে আমার মনে হয় বেশি সঠিক হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল, একটা ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম কি? ম্যাগনেসিয়াম। ছাপার ব্লক হিসেবে কি ব্যবহৃত হয়? ছাপার ব্লকে সীসা ব্যবহৃত হয় বা লেড ব্যবহৃত হয়। একটা বিরল মৃত্তিকা মৌল, আমরা আগের দিন এটা পড়েছি, সিরিয়াম। আর এটা হচ্ছে দুটো গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন পদার্থ। এখানে দুটো গ্যাস আছে, একটা হচ্ছে NH3 অ্যামোনিয়া, প্লাস এখানে কিন্তু HCl। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড, কিন্তু এটা এই দুজনই কিন্তু গ্যাস, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করেছে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কিন্তু একটা কঠিন পদার্থ। ঠিক আছে। আচ্ছা,
কোনো বস্তুতে সোনার প্রলেপ দিলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হবে? পটাশিয়াম অরো সায়ানাইড, যেটার সংকেত কি? এইটা। এরপরে এটা হলো গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি ব্যবহার করা হয়? NaCl এর তড়িৎ বিশ্লেষণে NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে, আর এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে? ক্যাথোড হিসেবে এখানে বলেছে যে কি ব্যবহার করা হয় NaCl এর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় সোডিয়াম, আর এই ক্ষেত্রে Cl। তারপর অ্যানোড মাডে উপস্থিত দুটো দামি ধাতু, এটা আমরা আগের দিন বলেছিলাম, সোনা হবে, রূপো হবে, প্ল্যাটিনাম ইত্যাদি। তারপরে জলে কোন আয়নের উপস্থিতিতে মরিচা পড়া ত্বরান্বিত হয়? এটা মনে রাখবে, Cl মাইনাস আয়ন বা ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড আয়নের জন্য মরিচা পড়াটা ত্বরান্বিত হয় বা মরিচা পড়ার হারটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, ঠিক আছে? সালফান কি? 100%। ওলিয়াম কি? 100% ওলিয়াম। একে আমরা কি বলি? ওলিয়ামকে বলা হয় সালফান। SO2 থেকে SO3 তে রূপান্তরকরণের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী? মনে রাখবে V2O5, যেটাকে আমরা কি বলি? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ভ্যানাডিয়াম 5টা যেহেতু আছে অক্সিজেন, তাই পেন্ট অক্সাইড হলো। ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট গঠন, এটা এর আগের দিন আমরা করেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে 2-8-2, আর অক্সিজেনের ক্ষেত্রে সেটা হয় 2 আর 6 ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? ম্যাগনেসিয়াম কি করবে? এই যে দুটো আছে, এই দুটোকে সে বের করে দেবে, দিয়ে 2+ হয়ে যাবে, ঠিক আছে? আর অক্সিজেন ওটা নিয়ে গিয়ে কিন্তু 2- হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কেমন ঘটছে? Mg এর সব থেকে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন ছিল, সে ওটা দিয়ে দিল, তাহলে হয়ে গেল 2+। আর অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে কিন্তু অলরেডি 6টা ইলেকট্রন আছে, সে আরও দুটো নিয়ে নিয়ে সে হয়ে গেল কিন্তু 2-। এইটা হলো। এরপর বলেছে যে সরলতম কিটনে কতগুলি কার্বন পরমাণু থাকে? সরলতম কিটনের কথা আমি যদি বলি, সি, এটা হচ্ছে সরলতম কিটন। তাহলে সরলতম কিটনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কটা এক্ষেত্রে কার্বন আছে? 1টা, 2টো, 3টো। তাহলে অপশান মানে এক্ষেত্রে অ্যান্সার হবে 3টি। ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ, ডাইমিথাইল ইথার, ঠিক আছে? ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ কি? CH3O CH3, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। আমরা কার্যকরী মানে এখানে কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার বলেছি। আইসোমার বা সমবায়ব মানে কি? আইসোমার বা সমবায়ব মানে হচ্ছে যখন দুটো আলাদা যৌগের, ঠিক আছে, বা আলাদা পদার্থের ক্ষেত্রে তার সংকেতটা সেম হয়, কিন্তু তার গঠনটা আলাদা হয়, তখন তাদেরকে আমরা পরস্পরের আইসোমার বলি। তো এক্ষেত্রে এটা হচ্ছে কি না, তো ডাইমিথাইল ইথার। এর যদি আমি সংকেতটা দেখি, কত? C দুটো আছে, তার মানে C2, H
কটা আছে? 6টা আছে, 3 আর 3, আর অক্সিজেন একটা আছে, এইটা। এর আইসোমার এমন একটা জিনিস হবে যার স্ট্রাকচারটা আলাদা হবে কিন্তু এই ফর্মুলাটা সেম হবে। সেটা কি না, তো CH3CH2OH, ঠিক আছে। এই যে এটাকে আমরা কি বলি? ইথানল, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? ইথানল। এর যদি আমরা স্ট্রাকচারটা দেখি ভালো করে, দেখো সি কটা আছে? 2টো, তার মানে C2। হাইড্রোজেন কটা আছে? 3টে, 2টো আর একটা, তাহলে 3 4 5 6, এই 6। অক্সিজেন একটা আছে, ও। তাহলে এরও এবং এরও দুজনেরই কিন্তু সংকেত সেম, কিন্তু দুজনের গঠন আলাদা। একজনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইথার গ্রুপ রয়েছে, আর আরেকজনের ক্ষেত্রে রয়েছে অল, বা এই ক্ষেত্রে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, ঠিক আছে। এরপর তরল ব্রোমিন দ্রবণে ইথিন গ্যাস বা ইথিলিন গ্যাস, তরল ব্রোমিন দ্রবণে ইথিলিন গ্যাস যদি আমরা চালনা করি তাহলে কি হবে? এটাও ডাইরেক্ট আমাদের বইয়ের প্রশ্ন। ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া, ঠিক আছে, এর মাধ্যমে CCl4 চালনার মাধ্যমে বা কার্বন টেট্রাক্লোরাইড চালনার মাধ্যমে এখানে একটা বিক্রিয়া রয়েছে। সেই বিক্রিয়াতে আমরা দেখতে পাবো যে এর যে বর্ণ, ইথিলিনের যে তরল ব্রোমিনের যে লালচে বাদামি বর্ণটা রয়েছে বা লাল বর্ণ যেটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে, তো সেটার বর্ণটা পুরোপুরি উড়ে যাবে, দিয়ে বর্ণহীন হয়ে যায়। অ্যাকচুয়ালি বর্ণহীন, একদম তোমাদের বইয়ের প্রশ্ন, মানে বইয়ের থেকে একদম তুলে দেওয়া প্রশ্ন। যদি দেখো, আমি তোমাদেরকে তার প্রমাণও দেখাচ্ছি। এই যে এটা তোমাদের টেক্সট বইয়ের একটা লাইন, কি লেখা আছে? ব্রোমিনের সঙ্গে যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, যুত মানে সংযোজিত হওয়া, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরোফর্ম, এটা এখানে ব্যবহার করা হয়েছে। কি হয়েছে তাতে? লাল বর্ণের ব্রোমিন দ্রবণে যদি ইথিলিন গ্যাস বা ইথিন গ্যাস চালনা করা হয় তাহলে দ্রবণটা কি হয়ে যাবে? এই যে বর্ণহীন হয়ে যাবে। লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, অর্থাৎ ব্রোমিন দ্রবণে আমাদের এখানে প্রশ্নটা কি বলেছে? তরল ব্রোমিন দ্রবণে ইথিন গ্যাস চালনা করলে দ্রবণে বর্ণের কি পরিবর্তন হবে? তাহলে আমরা এখানে ডাইরেক্ট দেখতেই পাচ্ছি যে বর্ণের কি পরিবর্তন হয়? দ্রবণটা বর্ণহীন হয়ে যায়। এই যে যৌগটা তৈরি হয় যেটাকে আমরা কি বলি? 1,2-ডাইব্রোমোইথেন, ঠিক আছে, বা এটাকে আমরা 1,2-ডাইব্রোমোইথেন বা আরেকটা যেটা নামে বলি সেটা হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিন ডাইব্রোমাইড, ঠিক আছে। তো এটা বর্ণহীন, তাহলে এক্ষেত্রে অ্যান্সার যেটা হবে সেটা কি হবে? বর্ণহীন হবে। তাহলে এই গেল আমাদের এবিটি টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ 60-র MCQ এবং SAQ এর কমপ্লিট ডিটেল সলিউশন। নেক্সট দিন আমরা এর পরবর্তী যে টেস্ট পেপারের যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো আমরা করব, এবং তার জন্য অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলকে ফলো করতে হবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেলকে ফলো করবে রেগুলার এই ভিডিওগুলো। এছাড়াও ফিজিক্যাল সায়েন্স ছাড়াও তোমরা এর সঙ্গে সাইমেন্টেনিয়াসলি কিন্তু লাইফ সায়েন্স প্লাস ম্যাথ দুটোই কিন্তু সমানভাবে পেতে থাকবে। তাই অবশ্যই এটাকে ফলো করবে এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট যে আমরা টেস্ট পেপার সলভিং করবো বা নেক্সট যে ক্লাস নেব সেই ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকে এত দূর, থ্যাংক ইউ।